উখিয়ার ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। আমেরিকা তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহন আর তো মদত ইয়ান হন হমি গিয়ে চিকিৎসা আর আর কাবা পাই হিনিলা গরি দিব আর ইয়ান সাইডি হাস 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের সম্মতির বিষয়ে সন্দিহান আশ্রিতরা। প্রত্যাবাসন পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান। বাংলাদেশ 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একখান হেত লাই বুঝি দে তার তো হতাং ক্লিয়ার করা উড়ব দে বাকি গিন খতে লই যাব দে হ্যাঁ। মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন। কিছু স্থানে অব্যবস্থাপনার অসন্তোষ, দ্রুত সমাধানের নির্দেশ। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন বিএনপি মহাসচিব। সরকারি দলের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ জামায়াত আমিরের। ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা। প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। লোকসভায় প্রতিবেদন, দেশে ফিরলে গ্রেফতারে ব্যত্যয় হবে না আইনের। 10 দিন ধরে তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। ছুটির দিনেও সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ অপেক্ষায়ও না পেয়ে বিপাকে চালকরা। এবং মরক্কো থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতায় ঢুকেছে 60,000 অবৈধ অভিবাসী। অনুপ্রবেশ চেষ্টার সময় মৃত্যু বেড়ে 34, সীমান্তে সেনা মোতায়েন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। ঘুরে দেখেছেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। এ সময় প্রতিনিধি দলের সামনে প্লাকার্ড হাতে দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। প্রায় 4 ঘন্টা ধরে উখিয়ার মধুরছড়া মেগা ক্যাম্প ঘুরে দেখেন গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উখিয়ায় প্রবেশকালে রাস্তার দুপাশে শত শত রোহিঙ্গা অবস্থান নেন। তাদের হাতে ছিল স্বদেশে ফেরার আকুতি নিয়ে ব্যানার আর প্ল্যাকার্ড। আর যেখান রিলিফ আমেরিকা তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহন আর তো মদত ইয়ান হন হমি গিয়ে অহন আর তো হাইতে চলতে ফিরে কষ্ট বেশি চিকিৎসা আর কাবা পাই হিনিলা গরি দিব আর ইয়ান সাইডি হাস। প্রতিনিধি দল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়াচ টাওয়ারে উঠেন। সেখান থেকে পুরো মেগা ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এরপর গাড়ি বহন নিয়ে দীর্ঘ 1 ঘন্টা ঘুরে দেখেন একের পর এক 5টি ক্যাম্প। এরপর ক্যাম্প 6-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিদর্শন শেষে রোহিঙ্গা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সার্জিও গোর। স্থানীয় জনগণের মনে এটাও আছে যে তাদের উপর হিউজ প্রেশার পড়েছে এবং তারা চায় যে যত তাড়াতাড়ি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা যাতে তাদের দেশে ব্যাক করে এবং রোহিঙ্গারাও যাতে তাদের ব্যাক করে সেটা তারা নিজেরাও চায়। এছাড়া প্রতিনিধি দলটি ক্যাম্প 4-এর গ্যাস বিতরণ কেন্দ্র এবং বর্ধিত 4 নম্বর ক্যাম্পের খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এনে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। যাচ্ছে তার কাছে। রবিন, আমরা রিপোর্ট দেখলাম। সার্জিও গোর কি করলেন আজকে সারাদিন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে? সার্জিও গোর মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিনি 3 দিনের সফরে মানে বাংলাদেশে এসেছেন। তো প্রথম দিন গতকাল তিনি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যারা সংশ্লিষ্ট বাংলাদেশে যারা নীতি নির্ধারক আছে তাদের সঙ্গে বৈঠক যেখানে করেছিলেন এবং সেখানে তিনি যে সম্পর্কের বিষয়গুলো বা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার যে বার্তা সেটি কিন্তু সার্জিও গোর দিয়েছিলেন। তো আজকে
তার মূল সফরটি ছিল সেটি মানে কক্সবাজারে তিনি উখিয়ায় গিয়েছেন এবং কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্পগুলো সেগুলো তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে যে সার্বিক অবস্থা কিংবা যে মানে খাদ্য সহায়তার বিষয় এইসব বিষয়াশয়গুলো কিন্তু মানে মার্কিন দূত সার্জিও গোর তিনি সেই পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন এবং সেখানে কিন্তু যে একটি বিষয় যে বরাবরই সবসময় যেই প্রসঙ্গটি উঠে থাকে রোহিঙ্গাদের পক্ষ থেকে যে নিরাপদ প্রত্যাবাসনের যে দাবি সেটি কিন্তু এই সার্জিও গোরের আজকের যেই পরিদর্শন ছিল রোহিঙ্গা ক্যাম্প সেখানে কিন্তু সেই একই দাবি উঠেছে এবং সেখানে কিন্তু যে শত শত রোহিঙ্গারা তারা কিন্তু যে প্ল্যাকার্ড নিয়ে তারা সমবেত হয়েছিলেন মানে রাস্তার দুপাশে এবং সেখানে কিন্তু যে তারা তাদের যে দাবিটি শান্তিপূর্ণ এবং নিরাপদ প্রত্যাবাসনের যে দাবি সেটি কিন্তু যে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ রোহিঙ্গারা যে বার্তাটি দিতে চাচ্ছেন যে এই দেশে মানে তারা বর্তমানে যে অবস্থায় আছেন সে পরিস্থিতিতে তারা আর থাকতে চান না বারবার যে কথাটি বলা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাদের নিজ বাসস্থানে সেটি যেন বাস্তবে রূপ নেয় সে দাবিটি কিন্তু যে রোহিঙ্গাদের পক্ষ থেকে দাবানো হয়েছে তো যেহেতু সার্জিও গোরের এরকম বারবারই কিন্তু শোনা যাচ্ছে যে মিয়ানমার ফেরত নিবে এখন সর্বশেষ কি অবস্থা সেই বিষয়টাতে একটু পরে আসছে একটি প্রতিবেদন দেখে তারপর সেটি নিয়ে আমরা আলোচনা করব তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি সার্জিও গোর যেহেতু 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি কিন্তু যে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে হয়তো যে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু সহ কৌশলগত সম্পর্ক নিয়ে সেখানে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে বা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তারপরেই সার্জিও গোর ঢাকায় ছাড়বেন তো আপনি যে প্রসঙ্গটি বলছিলেন যে মিয়ানমার নানান সময় নানান মানে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে দেখে তারপর ফিরছি আলোচনায় এদিকে আসলে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে দেখে তারপর আবার ফিরছি আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয় প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার এজন্য সুস্পষ্ট সময়সূচি নিরাপত্তা পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের বাংলাদেশের মধ্যে 3 লাখ টন 14 লাখের উপরে আছে আবি একান হেত লাই বুঝি দে তা তো হতান ক্লিয়ার করা উড়ব দে বাকি গিন খতে লই যাব দে হান 2 নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ একতান ক্লিয়ার করা উড়ব আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো আমাদের রয়েছে আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার রবিন সেক্ষেত্রে সংক্ষেপে যদি বলেন যে আসলে কি অবস্থা এবারও সর্বশেষ বলা হচ্ছে যে 3 লাখ রোহিঙ্গাকে নেওয়া হবে রাপি আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই 2017 সালের যে অগাস্টে রোহিঙ্গাদের যে ঢলটি বাংলাদেশে এসেছিল তারপর থেকে কিন্তু যে রোহিঙ্গা সংকটের বিষয়টি নানানভাবে কিন্তু আলাপ আলোচনা রয়েছে বৈশ্বিকভাবেও বাংলাদেশ সেটি তোলার চেষ্টা করেছে তো সেই জায়গাতে নানান সময় হয়তোবা যে নানা ধরনের সহায়তা এসেছে অর্থ সহায়তা এসেছে মানবিক সহায়তা এসেছে কিন্তু রোহিঙ্গাদেরকে যে ফিরিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখনও ঝুলে আছে এই যে রোহিঙ্গা সংকটের আজকে 9 বছর হতে চলল অর্থাৎ 2017 সালের অগাস্টে রোহিঙ্গাদের ঢল এসেছিল বাংলাদেশে এবং এবার কিন্তু আগামীকাল আরেকটি অগাস্ট শুরু হতে যাচ্ছে অর্থাৎ এই যে 9 বছর সময়ের মধ্যে যে পার হলো নানান সময় নানান কথা শোনা গিয়েছে নানা প্রতিশ্রুতি এসেছে অনেকে মধ্যস্থতার কথা বলেছে কিন্তু বাস্তবতা হলো এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি বরং বিপরীতে যে বাস্তবতাটি দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের জন্মহার বেড়েছে সে কারণে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের যে জনসংখ্যা সেটাই কিন্তু বেড়েছে এবং মাঝে মাঝেই কিন্তু দেখা যায় যে নতুন নতুন ঢলের
যে বিষয়টি সেটি কিন্তু দেখা যায়। তো তার কারণে যে রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যা বাড়ছে, মানে এক হলো নতুন নতুন মাঝে মাঝে ঢল তৈরি হয়, আবার দেখা যায় যে তাদের যে বাড়তি জন্মহার, এরকম একটি পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্পে আসলে জনসংখ্যা বাড়ছে, বিপরীতে যে আন্তর্জাতিক সহায়তা সেটি কিন্তু যে কমে আসছে। একটা সময় বছরে বিলিয়ন ডলারের যেখানে অর্থ সহায়তার প্রতিশ্রুতি ছিল বা খাদ্য সহায়তার, সেটি কিন্তু এখন এবছরে এসে 710 মিলিয়ন ডলারে কিন্তু সেটি নেমে এসেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে অর্থ সহায়তা বা বিদেশি সহায়তা সেটি দিন দিন কতটা নেমে এসেছে, এবং এর ফলে কিন্তু যে ক্যাম্পগুলোতে বা সেখানে যে ম্যানেজমেন্ট করাটা, ব্যবস্থাপনা করাটা, সেটি বড় ধরনের একটি যে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তো সেই কারণে এই জায়গাটাতে মানে আঞ্চলিক নিরাপত্তার জায়গাতেও কিন্তু যে এই বিষয়গুলো একটি হুমকি হয়ে দাঁড়ায় যখন রোহিঙ্গা ক্যাম্পে একটি অস্থিতিশীল পরিস্থিতি হয়। তো যেহেতু সহায়তা কমছে, তো এই ধরনের একটি পরিস্থিতি হওয়ার মানে একটি ঝুঁকি কিন্তু তৈরি হয়ে যায়। তো একটি বিষয়, যদি আপনি বলছেন যে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়, 3 লাখ রোহিঙ্গাদেরকে ফেরানোর কথা যদিও মিয়ানমারের তরফ থেকে একটি মানে রাজি বলে জানানো হয়েছে, কিন্তু তারপরে অতীত ইতিহাসের কথা বিবেচনা করে সেখানে কিন্তু সংশয় এখনো দূর হয়নি। কারণ এর আগেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার নানান সময় নানান প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনোটি শেষ পর্যন্ত আর বাস্তবে রূপ নেয়নি। তো সেই জায়গাতে এই যে 3 লাখ রোহিঙ্গাকে ফেরানোর বিষয়ে মিয়ানমার যে সম্মতি দিয়েছে, সেটি কতটা বাস্তবে রূপ নেয় সে নিয়ে একটি সংশয় থেকেই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। ট্রাম্পের বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের রোহিঙ্গা এলাকা পরিদর্শন এবং একই সাথে সে বিষয়ের সামনে কি ঘটছে এসব বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ফের অবিন। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পানি নিষ্কাশন পরিস্থিতি ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি। কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ইসিবি চত্বর, মিরপুর, উত্তরা, মহাখালী, মোহাম্মদপুর ও বনানী সহ বিভিন্ন এলাকায় নাগরিক সুবিধা ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পানি নিষ্কাশন পরিস্থিতি দেখেন সরকার প্রধান। কিছু এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিত এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে সন্ধ্যায় গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে একটি মহল অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন। এতে বিভিন্ন জেলা থেকে অংশ নেন সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হচ্ছে। 15 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ করার প্রত্যয় জানান এলজিআরডি মন্ত্রী। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। যারা ৭১-এর চেতনা ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ৭১-কে ভুলে যেতে চায়
বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এনসিপির উপর আবারও হামলার শঙ্কা জানিয়ে এমন হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ ও সিলেটে এনসিপির উপর হামলার নিন্দাও জানিয়েছেন তিনি। আলাদা অনুষ্ঠানে জামায়াত আমির অভিযোগ করেছেন সরকারি দলের অনেকেই চাঁদাবাজিতে জড়িত। হবিগঞ্জের সংঘর্ষে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানান তিনি। বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের কিছু নেতাকর্মী। এনসিপি নেতাদের উপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নাই। এই দিন সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন সরকারি দলের নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের বিপদ নেমে আসছে, তারা করছে, সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বানও জানান বিরোধী দলীয় নেতা। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পদযাত্রায় তিনি একথা বলেন। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। বিএনপি যদি স্বৈরাচার হতে চায় তাদেরও সে সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন সার্জিস। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। ওইখানে বৈশা বৈশা আমাদের রাজনীতি করে, দমক দেয়, আমি কিন্তু আসবো। বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের। যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ ভারত খতিয়ে দেখছে বলে লোকসভায় প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই করছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। নৃশংস দমনপীড়ন ও হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে তাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি সরকারের পক্ষ থেকে একাধিকবার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে প্রস্তাব দেয়া হলেও মিলছিল না ইতিবাচক কোনো সাড়া। এপ্রিলে দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন। ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে, এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। এরই ধারাবাহিকতায় ভারতের নতুন উদ্যোগের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা জানায়, বৃহস্পতিবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির 9ম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনা
হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে সে বিষয়টি জানার পর এ নিয়ে পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল পার্লামেন্টারি কমিটি। লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেয়া হয়েছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হয়নি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি না করতে সবার পাশে থেকে কল্যাণ রাষ্ট্র গড়তে চায় বিএনপি সরকার। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় বন্দি প্রত্যর্পণ চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার ও বিচারের মুখোমুখি হবেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। মূল ভাবধারা বজায় রেখে জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে বলেও দাবি আইনমন্ত্রীর। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে মহাপরিকল্পনা মাফিক কাজ চলছে। কক্সবাজারের 128 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী উল্লেখ করে তার রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া সফর করলে এনসিপিকে সহায়তা করবে বিএনপি। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এদিকে বরিশালে তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সবার পাশে থেকে কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সরকার। আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। মানুষে মানুষের দ্বন্দ্ব বিভেদ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বলেন, আক্রান্তদের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ালে পরিস্থিতির উন্নতি হবে। আর তরুণদের রক্তদানে উৎসাহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজকে উৎসাহিত করতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজন করে রক্তদাতা সম্মাননা 2026। প্রাতিষ্ঠানিক রক্তদাতা সম্মাননা রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে এই সম্মাননা তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া আক্রান্তদের বাঁচাতে রক্তদানে তরুণদের উৎসাহিত করতে হবে। নানা ধরনের অসংক্রামক ব্যাধির চিত্র তুলে ধরে রোগ প্রতিরোধে গুরুত্ব দেন তিনি। প্রিভেন্টিভ মেজারে গিয়ে আমরা যদি জাতিটাকে বাঁচাতে পারি তাহলে আমরা আর প্রিয়ন্তি এক বেদনার রক্তলিপি আমাদের লিখতে হবে না। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, রোগীর পরিবারের পাশে দাঁড়ানো সহ মানবিক উদ্যোগের মাধ্যমে থ্যালাসেমিয়া পরিস্থিতির উন্নতি সম্ভব। একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেয়ার প্রয়াস করতে পারি। থ্যালাসেমিয়া যোদ্ধা ও তাদের পরিবারের আশ্বস্ত করা, তারা এই দীর্ঘ কষ্টকর পথ একা অতিক্রম করবেন না, সকলে তাদের পাশে আছে। প্রান্তিক এলাকা পর্যন্ত রোগ শনাক্তে নতুন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করার পরামর্শ দেন ডাক্তার জুবাইদা রহমান। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম
ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। অন্যদের উৎসাহিত করতে নিজের কন্যার নিয়মিত রক্তদানের কথাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। এ যাবৎ তিনি 7 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়কদের আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্র সমাজ। 31 জুলাই মার্চ ফর জাস্টিস পালন করতে রাজপথে নামেন তারা। পথে পথে পুলিশি বাধায় এদিন আবার উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। গণগ্রেফতার, হতাহতের ঘটনার বিচার, সমন্বয়কদের মুক্তি সহ 9 দফা পূরণে একের পর এক কর্মসূচি দিয়ে সারা দেশকে একত্রিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের বাকি সমন্বয়করা। মার্চ ফর জাস্টিসকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানব নাজমুস সালেহ রিপোর্টে। জুলাইয়ের শেষাংশে এসে আন্দোলন দমাতে গুম, খুন, গ্রেফতার সহ সব ধরনের কৌশল অবলম্বন করে হাসিনা সরকার, যার অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়। কিন্তু তাতে বিভ্রান্ত হননি 24-এর গণ অভ্যুত্থানকারীরা। একের পর এক কঠোর কর্মসূচি পালন করে যান মুক্ত থাকা বাকি সমন্বয়করা। এমন পরিস্থিতিতে সকল শ্রেণী পেশার মানুষকে সংযুক্ত করার লক্ষ্যে বিক্ষোভের পরিবর্তে যাতে সবাই অংশ নিতে পারে এমন কর্মসূচির কথা ভাবছিলেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রনেতারা। তখন আমাদের মনে হয়েছিল যে এই আন্দোলনে হচ্ছে ছাত্র জনতা তো ভূমিকা রাখছেই, একই সাথে আইনজীবী, পেশাজীবী বা সাংবাদিকরা যদি আরেকটু বেশি ভূমিকা রাখতে পারে তাহলে আমরা গুরুত্বপূর্ণ মনে করব। এবং সেই দিনই রাতে আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটি প্রোগ্রাম অন্তত আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে আমরা করব। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্দোলন যদি আরও কিছুদিন টেনে নিয়ে যেতে হয় তাহলে আমাদের আরও কিছু ইউনিক প্রোগ্রাম সাজেশন দেওয়া ছিল। আমরা কালকে কি, পরশু দিন কি, যদি 5 তারিখ না আরও 2-1 দিন যায়, তো সেই ক্ষেত্রেও যাতে সব ধরনের প্রোগ্রাম প্রস্তুতি আমাদের যাতে থাকে, বিষয়গুলো ছিল। জুলাই জুড়ে সহিংসতায় হতাহত, গ্রেফতারের প্রতিবাদ ও বিচার দাবিতে রক্তাক্ত জুলাইয়ের এই দিনে 31 জুলাই সবার সমন্বয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। এর প্রস্তাবনাটা হচ্ছে কি যে আসলে হচ্ছে আমরা বললাম না যে প্রত্যেকটা অঙ্গনে মানুষকে কীভাবে কানেক্টেড করা যায়। আমরা ভাবলাম যে আইন অঙ্গনে মানুষকে এভাবে মধ্য দিয়ে আমরা কানেক্টেড করতে পারি। কিন্তু কর্মসূচি সফল করতে দলে দলে রাজপথে শিক্ষার্থীরা পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠি সোটা ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে। কিন্তু হাজারো বাধা বিপত্তির মুখেও নুসরাতের মতো অনেকেই বুক পেতে দাঁড়ান পুলিশের প্রিজন ভ্যানের সামনে, যা পুরো জাতিকে উজ্জীবিত করে। হাইকোর্ট এলাকায় নেমে আসেন খ্যাতনামা আইনজীবীরা। ওই সময় লিপি দৌড়ে এসছে এবং বলছে যে দেখ, জানি না এখন কি চলছে, এই যে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম চলছে তার উপরেই আক্রমণ চলছে। এখান থেকে ওই বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দৌড়ে যাই, ছাত্রদেরকে যখন পুলিশ ওদেরকে একদম আটকে ধরে নিয়ে যাচ্ছে ওখান থেকে। অন্য ছাত্রছাত্রীরা তো ওখানে রেজিস্ট্যান্সটা দিয়েছে, কিন্তু আইনজীবীরাও তাদের পাশে ছিল। 31 জুলাই আন্দোলনের সময় সরাসরি গুলি না করার রিটের শুনানি ও আদেশের দিন ধার্য থাকলেও এক বিচারপতি অসুস্থ থাকায় ঝুলে যায় রিটের শুনানি। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয় জুলাইয়ের 31 তারিখ। উত্তাল জুলাইয়ের প্রতিটি দিনই আন্দোলনে রাজপথে নেমে আসছিল সকল শ্রেণী পেশার মানুষ, বাকি ছিল দেশের আইনজীবীরা। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে এই হাইকোর্ট প্রাঙ্গণে নেমে আসেন দেশের খ্যাতিমান আইনজীবীরা। ফলে নতুন করে গতি পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একটি গোষ্ঠী ভুল ও মিথ্যা তথ্য দিয়ে জুলাই আন্দোলনকে নিজের কাছে কুক্ষিগত করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কিছু ব্যক্তি নির্বাচিত সরকারকে
ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করে চলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ডিআরইউতে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভায় এই কথা বলেছেন তিনি। একটা গোষ্ঠী এই নির্বাচিত সরকারকে কিভাবে ব্যতিব্যস্ত রাখতে এবং কিভাবে তারা এক ধরনের হঠকারী সিদ্ধান্তে উপনীত হয়েছে। সর্বোচ্চভাবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ধৈর্য ধরে বসে থাকবো আর তারা একের পর এক ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে সমস্ত আন্দোলনের ক্রেডিট একটা গোষ্ঠী বা কয়েকজন ব্যক্তির কাছে কুক্ষিগত করতে দেওয়া যায় না। একটি নতুন ফ্যাসিবাদী দল ধর্মের নামে মানুষকে উত্তেজিত করতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলন আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভায় এই মন্তব্য করেছেন তিনি। মব সহিংসতা প্রতিরোধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেছেন, জনগণের ভোট নিয়ে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত করা হবে। তরুণদের জন্য মানসম্মত শিক্ষা প্রযুক্তি ব্যবস্থা গড়তে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাতিবাদী ফ্যাসিবাদকে তাড়িয়েছে, কিন্তু আরেকটা নতুন ফ্যাসিবাদ যারা ধর্মের বয়ান দিয়ে, নিজস্ব বয়ান দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চায়। সরকার যখন জন আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার উদ্যোগ নিচ্ছে, তারা দেশে একটা উত্তেজনা সৃষ্টি করে একটা ঘোলা পানি তৈরি করতে চাচ্ছে। জনগণকে আজকে সতর্ক থাকতে হবে। ছুটির দিনও তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানীর সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে যানবাহন চালকরা। রোজগারে টান পড়েছে হাজারো যান চালকের। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দেশজুড়ে গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের প্রভাব পৌঁছে গেছে বাসাবাড়ির চুলা পর্যন্ত। হোঁচট খাচ্ছে রাজধানীর পরিবহন খাত, বিপাকে চালক এবং যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস, ফলে ঘুরছে না গাড়ির চাকা। জমার টাকা আয় করতে গিয়ে দিশেহারা সিএনজি এবং রাইড শেয়ারিং চালকরা। গোটা দিন মিলে মনে করে 2-3 বার করে গ্যাস পাম্পে ঢোকা লাগে। যে জায়গায় 300 টাকা ঢুকবে 50 টাকা 40 টাকার করে গ্যাস পাই, তো গাড়িটা চলায় কিভাবে? 60 টাকা 50 টাকার গ্যাস দিয়ে একটা আপডাউন করতে পারি না, গাড়ি বন্ধ হয়ে যায়। ওইলা রাস্তায় টাইনে আনা লাগে, বাইন্দে আনা লাগে, এরকম সিস্টেম। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে যাইয়া অনেক সময় গ্যাস পাই, অনেক সময় পাই না, পাম্প বন্ধ হয়ে যায়। এই পাম্পে পাই না, ওই পাম্পে যাই, ওই পাম্পে পাই না, এই পাম্পে যাই, এটাই করি, আর কি করব। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কম থাকায় সিস্টেম লস দিয়ে হলেও খোলা রাখতে হচ্ছে পাম্প। এতে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। মেন লাইনের সাথে এলএনজি যোগ করার কারণে আমরা কিছুটা আর কি গ্যাসের স্বল্পতা পূরণ হয়েছে আর কি। গ্রাহক ভোগান্তি লাঘবে দ্রুত ও কার্যকর সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ভোক্তারা। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার অজুহাতে বাড়ানো সবজির দাম কমেনি এক সপ্তাহেও। 100 টাকার উপরে বেশিরভাগ সবজির কেজি। কাঁচা মরিচের দাম 400 টাকা ছুঁই ছুঁই। বাড়ছে পেঁয়াজের ঝাঁঝও। আর প্রতি ডজনে 10 টাকা বাড়তি ডিমের দাম। এই অবস্থায় বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা। সবজির বাজারে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতাদের। 100 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। প্রতি কেজি করলা 120, কচু 70 থেকে 80, ঝিঙা ও ঢেঁড়স 80, টমেটো 100 থেকে 120, গাজর 100, লাউ 80 থেকে 100, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা দরে। গত সপ্তাহের দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়। সব জিনিসের মোটামুটি দাম বাড়তে। এখন আমরা তো ছোটোখাটো চাকরি বাদা করি, সেরকম অবস্থা মানে রাতের নাগারা চলে গেছে সবকিছু। আমদানি কম, বাজারে মরিচ নেই। আমরা তো আগে মরিচ বেচতাম 5 বস্তা 6 বস্তা, এখন দিনে বেশি 1 বস্তা। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি একটু রেঞ্জের ভিতরে আছে, কিন্তু তারপরও হাতের বাইরে, হাতের নাগালে এখনো আসে নাই। স্বস্তি নেই ডিমের বাজারেও। ডজন প্রতি 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। উচ্চ মূল্যেই স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 190 টাকা প্রতি কেজি। কমার কোনো লক্ষণ নাই, কিনলে বিভিন্ন খামারগুলো বন্ধ হয়ে যেতে গেছে, এই কারণে সামনে বাড়তে পারে। গেছে সপ্তাহে আমরা বিক্রি করছিলাম 130 টাকা ডজন,
এই সপ্তাহে ঘুরতে না ঘুরতে আবার 140 টাকা ডজন হয়ে গেছে, লালটা সাদাটা হয়ে গেছে 130 টাকা। মধ্যবিত্ত তাদের মাঝে আসলে একটু অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাজারের বৃদ্ধির কারণে। ডজন প্রতি 145 টাকার মতো এরকম আসে, তাহলে আমাদের মতো ফ্যামিলিগুলো আসলে কোথায় যাবে? বিক্রেতারা বলছেন আবহাওয়া স্বাভাবিক থাকলে সরবরাহ বাড়বে। আগামী সপ্তাহে বাজারে স্বস্তি ফেরার আশা তাদের। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু মিয়ানমারে নয়, এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে ইয়াবা। কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক সংঘবদ্ধ চক্র ফ্ল্যাট ভাড়া নিয়ে তৈরি করছে ইয়াবা। এরপর সেগুলো আবার ছড়িয়ে দিচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কেরানীগঞ্জে র্যাবের অভিযানে কারখানার সন্ধান পর এসব তথ্য উঠে এসেছে। এতে গ্রেফতার করা হয়েছে এক নারী সহ 4 মাদক কারবারিকে। ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বালুরচরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় র্যাব। একটি ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই অবাক হয় পুরো আভিযানিক দল। ভয়ঙ্কর মাদক ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামালে ভরা পুরো বাসা। বিশেষ মেশিনের সাহায্যে তৈরি করা হতো ইয়াবা। উদ্ধার হয় প্রায় 2000 পিস ইয়াবা ট্যাবলেট। আটক করা হয় এক নারী সহ 4 মাদক কারবারিকে। পরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংঘবদ্ধ এই চক্রটি কেরানীগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বানিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত। তাদেরই তৈরি বেশ কিছু কয়েকটা সেগমেন্ট ছিল এবং এটা তারা পার্শ্ববর্তী কামরাঙ্গীচর থেকে শুরু করে পুরান ঢাকায় মূলত এদের ব্যবসার চেইনটা মূলত তারা মেনটেন করে। র্যাব জানায় দেশের বাইরে থেকে নয়, ইয়াবা তৈরির কাঁচামাল ঢাকা থেকেই সংগ্রহ করত চক্রটি। সেসব কাঁচামালের উৎসের খোঁজে চলছে অভিযান। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। অবশ্যই আশ্বস্ত করতে পারি এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাড্ডার সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মী শেফালী বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। দুপুরে নিহতের বাসায় যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক। প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে চাকরি দেওয়া হবে। পাশাপাশি 2 লাখ টাকা অনুদান সহ 1 বছরের বেতন ও বোনাস পরিবারকে পরিশোধ করবে প্রশাসন। প্রতিদিনের মতো বর্জ্য ব্যবস্থাপনার কাজে বেরিয়েছিলেন শেফালী বেগম, কিন্তু ফিরলেন লাশ হয়ে। স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। শুক্রবার ভোরে সড়ক পরিষ্কারের কাজ করার সময় একটি দ্রুতগতির গাড়ি শেফালী বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। লাইট নেই, আমরা 3টা বাজার একটা লাইটও নাই। আমাদের একটু লাইট একটু ব্যবস্থা করে দেন, আর গাড়িওয়ালার একটু সিঙ্গেল দিলেও মানে না। খবর পায় সবাই ধরে আসি, আর শুনি যে বাসায় নিয়ে এসে সাথে সাথে গাড়িও ধরতে পারে নাই, তো গাড়ি তো গেছে। সবাই আমার মা আমার জন্য দোয়া করবেন, এটাই সবার কাছে আশা। দুর্ঘটনার পর মরদেহ বাড্ডায় শেফালী বেগমের বাসভবনে নেওয়া হলে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শেফালী বেগমের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে দেয়া হবে চাকরি। পাশাপাশি পরিবারকে 2 লাখ টাকা আর্থিক অনুদান সহ 1 বছরের বেতন ও বোনাস পরিবারকে পরিশোধ করবে প্রশাসন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসক মহোদয় এবং আমরা আপনাদের এই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা অনুদান দেওয়ার জন্য এখানে আসছি, সমবেদনা জ্ঞাপন করতে আসছি। পরিবারের প্রতি আমরা শোকাহত। এরপরেও আমাদের যে আউটসোর্সিং এ কর্মরত আছে যে কোম্পানির কাছে, সেই কোম্পানি ওনাদেরকে ওনার 1 বছরের পুরো বেতন যা হয় সেটা পরিবারকে দিয়ে দেবে। বাদ জুমা শেফালী বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার নামে প্রতি বছর হাজার হাজার মেধাবী পাড়ি দিচ্ছেন বিদেশে। সেখানে পড়াশোনা শেষে রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন অন্য দেশের উন্নয়নে। গত 10 বছরে এই হার বেড়েছে দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষার বহুমুখী সংকটেই বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রিমু সিদ্দিক। হাতে ভিসা, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সঙ্গে পরিবারের অসংখ্য স্বপ্ন। এক বুক আশা নিয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী।
সেখানে উন্নত জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষা শেষে সেখানে গড়তে চান স্থায়ী বসতি, যার কারণে তাদের সম্পর্কে ইতি টানতে হয় দেশের সাথেও। এখানে গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয় এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়, যেগুলো শিক্ষার্থীদের মাঝে নতুন কিছু করার আত্মবিশ্বাস তৈরি করে। কেউ কারোর পেছনে লেগে নেই, এই ধরনের পরিবেশ হলে অবশ্যই আমি বাংলাদেশে ফিরে এসে আপলিফট করতে চাই। ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস প্রতিবেদন বলছে 10 বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। আর ওপেন ডোরসের তথ্য বলছে 2023-24 শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় 26%। দেশ থেকে যায় তাদের 80% তারা বাংলাদেশে কখনো ফিরে আসে না, প্রায় 20% মতো কখনো কখনো আসে, যারা আসলে সেখানে কোনো সুযোগ তৈরি করতে হয়তো পারে না। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ দেশে না ফেরার এই প্রবণতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো হারাচ্ছে নিজেদের শিক্ষক। চলতি বছরে দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ের 102 শিক্ষক শিক্ষা ছুটির মেয়াদ শেষে কর্মস্থলে যোগ দেননি। ফলে উচ্চশিক্ষা ও গবেষণায় তৈরি হচ্ছে দক্ষ জনবল শূন্যতা। যারা শেষ করছে তারা আসলে কত ভাগ দেশে ফিরে আসছে এবং আদৌ তারা আসছে না কেন? যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে বা জ্ঞান অর্জন করেছে তাদেরকে সেই ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসা উচিত সরকারের। শিক্ষার্থীরা যাতে শিক্ষা শেষে যথাযথভাবে চাকরি পায়, জীবনের সাথে শিক্ষার সংশ্লিষ্টতা যারা খুঁজে পায়, সেই ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, এখানে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশে উচ্চশিক্ষাকে নিরুৎসাহিত নয়, বরং দেশে ফিরলে সেসব মেধাকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে দেশের বিনিয়োগে গড়ে ওঠা মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এখন রাষ্ট্রের বড় কাজ বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উখিয়ায় ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। রাজধানী নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন। কিছু স্থানে অব্যবস্থাপনায় অসন্তোষ, দ্রুত সমাধানের নির্দেশ। এবং ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন বিএনপির মহাসচিব। সরকারি দল লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ জামায়াত আমিরের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।